সবকটাই কিন্তু স্ট্রেট স্ট্রোক এবং ডাউনওয়ার্ড স্ট্রোক, ওপর থেকে নিচের দিকে আসছে। এটা হচ্ছে লাইট সাউন্ড, যেটা হচ্ছে আমাদের হেভি সাউন্ড, সামনের দিকে এগোচ্ছে বা ফরওয়ার্ড স্ট্রোকও বলতে পারি, কিন্তু এগুলো হচ্ছে স্ট্রেট স্ট্রোক। হরাইজন্টাল স্ট্রোকের মধ্যে যদি আমরা কার্ভ স্ট্রোক দেখি তাহলে কার্ভ স্ট্রোকও আছে, আবার আগে যেটা আমরা বললাম ডাউনওয়ার্ড স্ট্রোক, ডাউনওয়ার্ড স্ট্রোকের মধ্যেও কিন্তু কার্ভ স্ট্রোক আছে। এরপর যেটা আমাদের লাস্ট দাঁড়াচ্ছে, সে লাস্টের যে তিনটে স্ট্রোক রয়েছে সেটা হচ্ছে আপওয়ার্ড স্ট্রোক। ওয়েলকাম টু চৌধুরী শর্টন কলেজ অ্যান্ড অ্যাফলেটাস ফাউন্ডেশন। আমরা আগের দিন কনসোনেন্ট হে শেষ করেছি, তার মানে আমাদের 24টা কনসোনেন্টে 24টাই শেষ হয়ে গেছে। যদিও একটা কনসোনেন্টের বলতে পারি আরেকটা রূপ, মানে আরেকটা ওয়ে অফ রাইটিং আমাদের কিন্তু পরে শিখতে হবে, সেটা হচ্ছে এল। এলটা আমরা আপওয়ার্ড শিখেছি, এল কিন্তু ডাউনওয়ার্ডও আছে। তো সব মিলিয়ে যে 24টা যে কনসোনেন্ট রয়েছে আমাদের শর্ট হ্যান্ডে, সেই 24টা কনসোনেন্ট আমাদের শেখা হয়ে গেছে। আজকে আমরা এই 24টা কনসোনেন্টকে আরেকবার পুরোটা দেখে নেব। 24 কনসোনেন্টস আমরা পুরোটা দেখে নেব। তার আগে তোমাদের কয়েকটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হলো যে আমরা ক্লাস করাতে গিয়ে দেখেছি, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, ক্লাস করাতে গিয়ে দেখেছি যে স্টুডেন্টসের কয়েকটা বিষয়ে একটু কনফিউশন থাকে। সেই কনফিউশনগুলো একটু চেষ্টা করছি তোমাদের সাথে আলোচনা করার। যেমন ধরো, তোমরা যখন শর্ট হ্যান্ডটা যখন শিখতে আসবে, শর্ট হ্যান্ডের যে বইটা আমরা ফলো করি, পিকম্যান নিউ এরা রেড কালারের যে বইটা ফলো করি, সেই বইটা তোমাদের কিনতে হবে। এটা আমরা তোমাদের একদম প্রথম দিকের ভিডিওতেই আমরা বলে দিয়েছিলাম। পেন্সিল আমরা দেখিয়েছিলাম, অপসরা স্টেনো পেন্সিল যেটা রয়েছে সেটা তোমরা ইউজ করবে। এবং আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে রুল টানা খাতা। অনেকেই আছে যারা এরকম ছোট সাইজের রুল টানা খাতা নিয়ে আসে, অথবা শর্ট হ্যান্ডের একটা স্পেসিফিক খাতা থাকে, ছোট মতো দেখতে হয়, যার লাইনটা অনেকটা বড় টাইপের হয়, সেই ধরনের একটা স্পেসিফিক খাতা থাকে। সেই খাতাটা কিন্তু অ্যাকচুয়ালি বিগিনার্সদের জন্য নয়, সেটা কিন্তু যারা প্রো স্টেনোগ্রাফার, মানে যারা অলরেডি স্টেনোগ্রাফিটা শিখেছে এবং যারা স্পিড ক্লাস করছে বা যারা চাকরি করছে স্টেনোগ্রাফার, অ্যাজ এ স্টেনোগ্রাফার, এই খাতাগুলো কিন্তু তাদের জন্য। তোমাদের জন্য কিন্তু নর্মাল তোমরা যে একাডেমিক্স করার সময় তোমরা যে বড় যে খাতাগুলো তোমরা ইউজ করেছো, ঠিক এক্স্যাক্টলি সেই খাতাটাই তোমাদেরকে ইউজ করতে হবে। সেটা এরকম একটু বড় সাইজের কিনবে, এত বড় সাইজের, এবং তার পাতার কোয়ালিটি যেন একটু ভালো হয় সেরকম ধরনের কিনবে, যাতে সামনের পাতার ইমপ্রেশন যাতে পেছনের পাতায় না পড়ে, এরকম খাতা কিনবে। আর আরেকটা জিনিস, সেই খাতার মধ্যেখানে আমরা কিন্তু তোমাদেরকে আবার বলছি, ভিডিওতে কিন্তু দেখিয়েছি, তাও আমি বলে দিচ্ছি, সেই খাতার মধ্যেখানে একদম একটা লম্বা দাগ টানবে। ঠিক এক্স্যাক্টলি যেমন ধরো, এটা যদি আমার খাতা হয়, এই খাতার এরকম মধ্যেখানে যদি আমি একটা দাগ টানি, তাহলে যেরকম হবে এরকম একটা দাগ টানবে। এই দাগটাতে কি হচ্ছে আমার, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই দাগটা আমরা কেন টানছি? এই দাগটা আমরা এই কারণেই টানছি, তার কারণ আমি যেহেতু সাংকেতিক চিহ্নটা লিখছি, এবার ধরো আমি এখানে একটা জাস্ট আমি বলছি, এরকম আমরা ধরো কিছু সাংকেতিক চিহ্ন আমরা ধরো এখানে এরকম ভাবে লিখলাম। এই যে আমরা সাংকেতিক চিহ্নটা লিখলাম, তারপরে আমরা আবার এখানেও এরকম কিছু লিখলাম, ঠিক আছে? এরকম ধরো আমরা এখানে কিছু লিখলাম, এই যে আমরা পরপর লিখে যাচ্ছি, যদি এই দাগটা যদি না থাকে, দেখো জিনিসটা কিন্তু পরবর্তীকালে ধরো 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে বা একদিন পরে তুমি যখন এই সাংকেতিক চিহ্নগুলো পড়বে, তোমার কিন্তু একটু বুঝতে অসুবিধা হতে পারে। হয়তো সব সময় লিখছে তার হয়তো অতটা বুঝতে অসুবিধা হবে না, কিন্তু আমরা পরীক্ষার সময় যখন আমরা স্টেনোগ্রাফার হিসেবে যখন স্কিল টেস্ট দেব, সেই সময় কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের একটু অসুবিধায় ফেলতে পারে। তো সেই অসুবিধার জায়গায় আমাদের যাতে না যাই, সেই জন্য আমরা কি করব, প্রথম থেকে এখানে একটা দাগ দিয়ে নেব। অর্থাৎ যেহেতু এটা একদম সাংকেতিক চিহ্ন, ফলে আমরা প্রথম এই পোর্শনটাকে পুরোটা লিখবো, এখানে পুরোটা লিখলাম, লেখার পরে এখানে প্র্যাকটিস করলাম, করার পরে আমরা তারপর ডান দিকে গিয়ে তারপর ওই পাতার পরে আবার প্র্যাকটিস করলাম। আরেকটা জিনিস আমাকে অনেকেই প্রশ্ন করে যে
আমরা যখন মানে আমাদের এই যে যখন আমরা লিখছি, লেখার সময় অনেকে কি করেন যে জিজ্ঞেস করে যে ম্যাডাম আমরা কি এখানে ধরো একটা কিছু প্র্যাকটিস করছি পি, ঠিক আছে, আমি কি এখানে পি লিখে দেবো? না, আমরা কিন্তু এখানে কিন্তু পিটা কিন্তু লিখবো না। মানে একটা কথা মনে রাখতে হবে, শর্ট হ্যান্ডটা কি, শর্ট হ্যান্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইংলিশের যে ডিকটেশনটা হচ্ছে সেটারই কিন্তু আমরা শর্ট হ্যান্ডে চিহ্নের মাধ্যমে সেটাকে আমরা লিখছি। ফলে আমরা কিন্তু কোনো রকম ইংলিশটাকে এখানে কিন্তু আমরা কোনো রকম ভাবে লিখবো না। আমাদের কিন্তু এই সাইনগুলো দেখেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমার এখানে আমি এখানে কোন লেটারটা আমরা এখানে লিখেছি। পি বি টি ডি যে বা যে কোনো ওয়ার্ড আমরা ধরো প্র্যাকটিস করছি, ধরো আমি প্র্যাকটিস করছি ফেড, তাহলে আমি এখানে ফেড কথাটা এরকম ভাবে লিখলাম, লিখে তারপর আমি ফেডটা প্র্যাকটিস করলাম না। আমার আমার এতটাই ভালো প্র্যাকটিস থাকতে হবে যে আমি যখন এখানে এফ লিখে ডি করছি, এইটা দেখেই আমাকে বুঝতে হবে যে এটা ফেড। যেমন ধরো আজকে যদি আমি ধরো এখানে আমার নামটা লিখেছি অনামিকা, এবার লেখার পরে এরকম কি ব্যাপারটা থাকে, আমাকে কি নিচে এরকম, যেহেতু আমার মাতৃভাষা বাংলা, আমি কি বাংলাতে এরকম ভাবে অনামিকাটা পাশে লিখে দিই? লিখে দিই না তো। আমি তো অনামিকা দেখেই বুঝতে পারি, ইংলিশটা দেখেই বুঝতে পারি যেটার নাম অনামিকা, রাইট? তাহলে আমি কিন্তু এই জিনিসটা কিন্তু করবো না। তাহলে আমাদেরকে এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওকে? তাহলে আমাদের একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আমাকে একটা বড় খাতা কিনতে হচ্ছে, সেখানে আমাকে মধ্যেখানে পেন দিয়ে একটা লম্বা স্কেল কিনতে হবে, স্কেল দিয়ে আমাকে দাগটা দিতে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যখন শর্ট হ্যান্ড যখন প্র্যাকটিস করব, মানে আমাদের লাগবে পেন্সিল, স্কেল, আমরা কিন্তু কোনো রকম ইরেজার কিন্তু কিনবো না, ইউজ করব না, দরকার নেই, একদম ইউজ করব না। এই বারবার বারবার লিখে সেটাকে মোছা, এই অভ্যাসটা কিন্তু একদমই ক্ষতিকর শর্ট হ্যান্ডের জন্য। তার কারণটা হচ্ছে ধরো আমাকে কেউ ডিকটেশন দিচ্ছে, একদম ইনিশিয়াল স্টেজে এক্সারসাইজ 1টাই আমি করছি, করার সময় আমার যখন ডিকটেশনটা যখন আমি তো যেটা শুনবো সেটা লিখে যাব, এবার যেই জিনিসটা আমি লিখতে পারলাম না, আমাকে ধরো কেউ বললো দ্য পেজ, দ্য ডেট, পেজ দ্য ডেট, এবার যখন বলছে আমি ধরো পেজটা লিখতে পারছি না, পেজ আমার মনে আসছে না, আমি পেজটাকে বাদ দিই, ওই জায়গাটা ফাঁকা রেখে পরেরটা লিখবো। আমি যদি এক মুহূর্তের জন্য যদি পেজটার জন্য একটু ওয়েট করি, যে ডিকটেশনটা দিচ্ছে সে কিন্তু বেরিয়ে চলে যাবে, বা তাকে আমি এটাও বলতে পারবো না, আচ্ছা কি হলো একটু বলুন তো, মানে কি ওটা কি কি বললেন, না এটাও বলা যাবে না। আমাকে কিন্তু শুনে যেহেতু লিখতে হবে, সে তো রিপিট করবে না আমার জন্য, মানে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কিন্তু তাই হবে। কেন, আমরা যখন স্টেনোগ্রাফার, যখন অ্যাজ এ স্টেনোগ্রাফার যখন প্র্যাকটিক্যালি যখন পারফর্ম করবে তখন কিন্তু তাই হবে, আমাকে কিন্তু কেউ রিপিট করবে না। তো সেই জন্য সেই অভ্যাসটা আমি প্রথম দিন থেকেই তৈরি করে রাখবো। ফলে আমার যদি কোনো ওয়ার্ড যদি মিস করে যাই, তাহলে সেই জায়গাটা ফাঁকা রেখে আমি পরেরটা লিখে যাব। পরে আমি যখন ওটাকে ট্রান্সলেট করব, তখন আমি সেই জিনিসটা, আমার তো একটা বেসিক ইংলিশের নলেজ থাকবে, ফলে আমি বুঝে যাব যে ওখানে কোন ওয়ার্ড রয়েছে। ধরো আমি ইরেজারটা কেন ইউজ করব না, আমার ধরো কোনো একটা জায়গায় আমি ভুল লিখে ফেলেছি আউটলাইন, আমি জাস্ট ওটাকে পেন্সিল দিয়ে একটা ক্রস মার্ক দিয়ে দেবো, ওখানটাতে আমি কিন্তু কোনোভাবেই ওটাকে আবার ইরেজ করার চেষ্টাটা করব না, একেবারেই করব না, জাস্ট একটা পেন্সিল দিয়ে ক্রস মার্ক দিয়ে দেবো। তার জন্য বলছি যে ওখানে আমরা ইরেজারটা একেবারেই ইউজ করব না। এইভাবে লেখার যে প্রসেসটা সেটা তোমাদেরকে বললাম, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের 24 কনসোনেন্টস শিখতে হয়, 12 ভাওয়েলস শিখতে হয় এবং 4 ডিপথংস শিখতে হয়। তো ডিপথংসের কথাটা আমি এখানে বলছি না এটাতে, কারণ ডিপথংস আমরা কিছুদিন আগেই তোমাদেরকে ডিপথংসের সম্পর্কে শিখিয়েছি। 24 কনসোনেন্টস আর 12 ভাওয়েলসটা আমি তোমাদেরকে এখন আরেকবার পুরো কনসোনেন্ট সাউন্ডগুলো এবং পুরো ভাওয়েল সাউন্ডগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 24 কনসোনেন্টসকে একসাথে দেখবো, তারপর এর পরের দিন আমরা আমাদের 12টা ভাওয়েলসকে একসাথে দেখবো। তো 24 কনসোনেন্টস যেটা রয়েছে সেটা আমাদের কি কি রয়েছে, প্রথম হচ্ছে যে আমরা এই যে কনসোনেন্ট গুলো লিখি সেগুলো কিন্তু দুটো ভাবে লিখি, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ, এটা আমরা জানি। অর্থাৎ একটা হয় লাইট স্ট্রোক আর একটা হয় ডিপ স্ট্রোক বা ডার্ক স্ট্রোক। এর কারণটা হচ্ছে মানে এই ডিভিশনটা পিটম্যান করেছেন বিকজ এটার সাউন্ডের উপর। যেমন ধরো
আমরা যদি জিনিসটাকে এইভাবে ভাবি, পি বি টি ডি চে জে, এই পি বি টি ডি চে জে, এই যে ছটা যে কনসোনেন্ট রয়েছে তার মধ্যে পিটা যেখান থেকে সাউন্ড হয়েছে, বিটা সেখান থেকে সাউন্ড হয়েছে। পি বি, পিটা বলার সময় একটু হালকা সাউন্ড, বিটা বলার সময় একটু হেভি সাউন্ড। তার জন্য পি এর স্ট্রোকটা হচ্ছে লাইট আর বি এর স্ট্রোকটা হচ্ছে হেভি। এবার লাইট আর হেভিটা এখানে একটু বোর্ডে তোমাদের বুঝতে অসুবিধা হবে, যেহেতু আমরা এই মানে পেন দিয়ে লিখছি বলে। বাট পেন্সিলে আমাদের কি করতে হয়, জাস্ট হালকা করে আমরা একটা এরকম পি লিখবো আর তারপর পেন্সিলটাকে আরেকটু প্রেস করে আমরা এখানে বি লিখবো। ঠিক একই রকম ভাবে টি হচ্ছে হালকা স্ট্রোক, ডি হচ্ছে হেভি স্ট্রোক। এবং এই ডিভিশনটা কিন্তু করা হয়েছে, বুঝতেই পারছো তোমরা, আমাদের সাউন্ডটা শুনে। একটা হচ্ছে লাইট সাউন্ড, একই জায়গা থেকে সাউন্ডটা আসছে, যেখান থেকে টি আসছে সেখান থেকেই ডি আসছে, কিন্তু টিটা আসছে হালকা আর ডিটা আসছে ভারী, তাই এটা হচ্ছে হেভি সাউন্ড। ঠিক একই রকম ভাবে চেটা হচ্ছে হালকা আর যেটা হচ্ছে ভারী সাউন্ড। এই স্ট্রোকগুলো আমরা আগেও তোমাদেরকে দেখিয়েছি, তোমরা জানো যে পি বি চে জে এরা হচ্ছে 40 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, 40 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, আর টি আর ডিটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট? তার মানে এই যে প্রথম যে ছটা স্ট্রোক আমরা শিখেছিলাম, এইগুলো সবকটাই কিন্তু স্ট্রেট স্ট্রোক এবং ডাউনওয়ার্ড স্ট্রোক, ওপর থেকে নিচের দিকে আসছে। এগুলো সবই হচ্ছে স্ট্রেট স্ট্রোক এবং ডাউনওয়ার্ড, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে আসছে। তাহলে পি বি টি ডি চে জে এটা আমাদের হয়ে গেল। এরপরে দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে কে আর গে। কেটা ওই একই রকম ভাবে, কেটা হচ্ছে লাইট সাউন্ড, গেটা হচ্ছে আমাদের হেভি সাউন্ড। আর কে আর গেটাকে আমরা কিভাবে লিখি, এটা হচ্ছে কে, এটা হচ্ছে গে, অর্থাৎ এগুলোকে আমরা বলি হরাইজন্টাল স্ট্রোক, হরাইজন্টাল স্ট্রেট স্ট্রোক। এই দুটোই কিন্তু সামনের দিকে এগোচ্ছে বা ফরওয়ার্ড স্ট্রোকও বলতে পারি, কিন্তু এগুলো হচ্ছে স্ট্রেট স্ট্রোক। তাহলে আমার পি বি টি ডি চে জে কে গে এই অবধি হয়ে গেল। এরপর এই হরাইজন্টাল স্ট্রোকের মধ্যে যদি আমরা কার্ভ স্ট্রোক দেখি, তাহলে কার্ভ স্ট্রোকও আছে। আবার আগে যেটা আমরা বললাম ডাউনওয়ার্ড স্ট্রোক, ডাউনওয়ার্ড স্ট্রোকের মধ্যেও কিন্তু কার্ভ স্ট্রোক আছে। তাহলে প্রথমে আমরা ডাউনওয়ার্ড স্ট্রোকের মধ্যে যে কার্ভ স্ট্রোক গুলো আছে সেগুলো একটু দেখে নিই কিরকম আছে সেগুলো। একটা হচ্ছে এফ ভি ইথ ডি, এগুলো হচ্ছে সব ডাউনওয়ার্ড স্ট্রোক, কিন্তু সবকটাই কিন্তু কার্ভ স্ট্রোক। কিরকম, এফ, এফটা হচ্ছে লাইট, ভিটা হচ্ছে আমার ডিপ স্ট্রোক, ইথটা হচ্ছে লাইট, ডিটা হচ্ছে হেভি স্ট্রোক। তার মানে এইগুলো কিন্তু হচ্ছে আমার ডাউনওয়ার্ড কার্ভ স্ট্রোক। এরপরে ডাউনওয়ার্ড কার্ভ স্ট্রোক আরো দুটো আছে, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে জি, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে জি, এই দুটো হচ্ছে ডাউনওয়ার্ড কার্ভ স্ট্রোক। আর লাস্ট যে দুটো রয়েছে সে দুটো হচ্ছে ইশ আর জি, ইশ আর জি, এই দুটো হচ্ছে ডাউনওয়ার্ড কার্ভ স্ট্রোক। তাহলে পি বি টি ডি চে জে এগুলো যেমন স্ট্রেইট স্ট্রোক ছিল, ডাউনওয়ার্ড ছিল, আর এগুলো হচ্ছে কার্ভ স্ট্রোক কিন্তু ডাউনওয়ার্ড স্ট্রোক। এফ ভি ইথ ডি এস জি ইশ জি এগুলো হলো। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হরাইজন্টাল স্ট্রোক। হরাইজন্টাল স্ট্রোকটা আমরা এখানে কি দেখেছিলাম, দুটো স্ট্রেট স্ট্রোক দেখেছিলাম হরাইজন্টালের মধ্যে। এবার হরাইজন্টালের মধ্যে আমরা আবার তিনটে দেখব কার্ভ স্ট্রোক। কি কি, একটা হচ্ছে এন, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এম, আর এইটা হচ্ছে ইং। এই এন আর এম এই দুটো কিন্তু লাইট স্ট্রোক, মনে রাখবে এন আর এম এই দুটো কিন্তু লাইট স্ট্রোক। ইং যেটা রয়েছে, ইংটা কিন্তু হেভি স্ট্রোক। তাহলে এটা হলো আমার হরাইজন্টালের মধ্যে, এগুলো হচ্ছে আমার কার্ভ স্ট্রোক, আর হরাইজন্টালের মধ্যে এই দুটো হচ্ছে আমার স্ট্রেট স্ট্রোক। হয়ে গেল।
এরপর যেটা আমাদের লাস্ট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের লাস্টে যে তিনটে স্ট্রোক রয়েছে সেটা হচ্ছে আপওয়ার্ড স্ট্রোক। কি কি আছে আপওয়ার্ড স্ট্রোক? আপওয়ার্ড স্ট্রোকের মধ্যে আছে একটা হচ্ছে আপওয়ার্ড মানে হচ্ছে উপরের দিকে যাচ্ছে, অবভিয়াসলি এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আপওয়ার্ড এল। এরপর আসছে আমার ওয়ে, ওয়েটা আমরা কিরকম ভাবে দিচ্ছি, ঠিক এরকম, মানে যদি আমরা একটা টিক মার্ক দিই তাহলে সেটা হবে হচ্ছে ওয়ে। আর এইটা হচ্ছে আমাদের ইয়ে। তাহলে একটা হলো আমাদের এল, একটা হলো হচ্ছে ওয়ে, আর একটা হলো হচ্ছে ইয়ে। তাহলে ওয়ে করলাম আর এটা হচ্ছে আমাদের আপওয়ার্ড এল। তাহলে আমার এই তিনটে স্ট্রোক হলো হচ্ছে আপওয়ার্ডের মধ্যে। তাহলে আমরা এই স্ট্রোক গুলোকে পর দেখলাম। এরপর আসছে আমাদের আমরা যে আরো যে কয়েকটা স্ট্রোক পড়েছি, যেমন সেটা হচ্ছে আর। আর এর আমরা কি দেখেছি, আর এর আমরা কনসোনেন্ট আর এর আমরা দুটো ফর্ম দেখেছি। কনসোনেন্ট আর যেটা রয়েছে সেখানে আমরা দুটো দেখেছি, একটা হচ্ছে আপওয়ার্ড আর, আরেকটা হচ্ছে ডাউনওয়ার্ড আর। একটা হচ্ছে আপওয়ার্ড আর, একটা হচ্ছে ডাউনওয়ার্ড আর। আপওয়ার্ড আরটা হচ্ছে আমাদের রে, এটাকে আমরা রে বলি, এটাকে আমরা এইভাবে লিখি। আর ডাউনওয়ার্ড আরটাকে আমরা এইভাবে লিখি, এটা হচ্ছে আর। তাহলে এটা হচ্ছে রে, এটাকে আমরা রে বলি, আর এটাকে আমরা আর বলি। তাহলে এটা হচ্ছে ডাউনওয়ার্ড, এটা হচ্ছে আপওয়ার্ড। আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কনসোনেন্ট হে। কনসোনেন্ট হেটাকেও আমরা কি করি, দুভাবে লিখি, একটা হচ্ছে আপওয়ার্ড আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড। এবার কনসোনেন্ট হেটাকে আমরা অ্যাকচুয়ালি 9, যদি আমরা 9 যে নাম্বারটা রয়েছে সেটাকে যদি আমরা একটুখানি বেঁকিয়ে যদি লিখি তাহলে সেটা হয়ে যাবে কনসোনেন্ট হে। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখছি, এটা হচ্ছে হে, এটা হচ্ছে ডাউনওয়ার্ড হে, এটা হচ্ছে ডাউনওয়ার্ড হে, কারণ এটা নিচের দিকে নামছে। আর এটাকে যদি আমরা একটু এইভাবে লিখি তাহলে এটা হবে হচ্ছে আপওয়ার্ড। তাহলে এই হলো আমাদের 24টা কনসোনেন্ট। এবার আমরা ফাইনালি সবকটা কনসোনেন্টকে একবার তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। লাস্টে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে একসাথে আমরা 24 কনসোনেন্টকে দেখব। তার মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্রেট, একটা হচ্ছে কার্ভ। স্ট্রেট স্ট্রোক, কার্ভ স্ট্রোক। স্ট্রেট স্ট্রোকের মধ্যে আমাদের কি কি রয়েছে, পি বি টি ডি চে জে, কে গে ওয়ে ইয়ে আর, আর হচ্ছে ডাউনওয়ার্ড হে এবং আপওয়ার্ড হে। অর্থাৎ এখানে কিন্তু কোনো স্ট্রোক কিন্তু কার্ভ নেই, মনে রাখবে এখানে কিন্তু কোনো স্ট্রোক কিন্তু কার্ভ নেই। এই পুরো পোর্শনটার মধ্যে সবকটাই কিন্তু স্ট্রেট স্ট্রোক। পি বি টি ডি চে জে, ডাউনওয়ার্ড হে, আপওয়ার্ড হে, আর ওয়ে ইয়ে কে গে, সবকটা হচ্ছে স্ট্রেট স্ট্রোক। আর এদিকে কার্ভ স্ট্রোক যেটা রয়েছে সেখানে এফ ভি ইথ দি এস জি এল, যেটা হচ্ছে আপওয়ার্ড এল, ইস জি এন এম ইং, আর হচ্ছে ডাউনওয়ার্ড আর। এইবার একটা কথা শুধু তোমাদেরকে বলার আছে, সেটা হলো যে 24 কনসোনেন্ট এই যে আমরা বললাম, এখানে কিন্তু তোমরা যদি গোনো আর কি কাউন্ট করো তাহলে দেখবে হে এবং আর এই দুটোর কিন্তু দুটো দুটো করে ফর্ম আছে। মানে হেটাও যেমন আপওয়ার্ড আছে ডাউনওয়ার্ড আছে, আরটাও তেমনি আপওয়ার্ড আছে ডাউনওয়ার্ড আছে, কিন্তু ওই আপওয়ার্ড ডাউনওয়ার্ড যেটা রয়েছে সেটা মিলিয়েই কিন্তু একটা কনসোনেন্ট, মানে হে কিন্তু একটাই কনসোনেন্ট আর কিন্তু একটাই কনসোনেন্ট। মানে তোমরা এটা ভেবো না যে তোমাদের হয়তো কাউন্টিং এ হয়তো বেশি আসতে পারে, মনে হতে পারে 24টা গান, এখানে তো প্রায় 26-27টা রয়েছে, কারণ আমার ডাউনওয়ার্ড এলও আছে আপওয়ার্ড এলও রয়েছে, তা কিন্তু ব্যাপারটা নয়, ঠিক আছে। কাউন্টিং এ কিন্তু আমাদের 24টাই কনসোনেন্ট আসবে, তার কারণ হচ্ছে পি বি টি ডি চে জে, কে গে ওয়ে ইয়ে আর, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড আর এই দুটো মিলে একটা, আপওয়ার্ড হে ডাউনওয়ার্ড হে এই দুটো মিলে একটা, এফ ভি ইথ দি এস জি এল ইস জি এন এম ইং, ঠিক আছে। তারপরে টোটাল আমাদের 24টা কনসোনেন্ট হলো। এরপরে যেটা তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে কনসোনেন্ট সম্পর্কে, মানে আজকে যা যা আমরা আলোচনা করলাম সেগুলো নিয়ে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে।
আমরা নেক্সট দিন 12টা ভাওয়েলকে একসাথে আরেকবার দেখে নেবো, রিক্যাপ করে নেবো। থ্যাংক ইউ সো মাচ।